যারা বাংলা ভাষা ও সাহিত্যের উপরে উচ্চশিক্ষা গ্রহণ করছো, অনার্স পাস কিংবা এমএ পড়ছো, তাদের পাঠ্যের মধ্যে সতীনাথ ভাদুড়ী রচিত ঢোঁড়াইচরিত মানস উপন্যাসখানি প্রায়শই পঠন পাঠন করতে হয়। এর সুদীর্ঘ আকৃতি সম্পর্কে নিশ্চয়ই সকলেরই ধারণা রয়েছে। তাই এই পাঠ্যটির সংক্ষিপ্ত কাহিনী আলোচনা করে তারপরেই আমি তার সম্পর্কে যে সমস্ত প্রশ্ন উত্তর হতে পারে সেইগুলিকে বিবৃত করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আশা করি তোমরা পরীক্ষার সময় এই সম্বন্ধীয় যে কোনো প্রশ্ন উত্তর লিখতে সহযোগিতা পাবে। ঢোঁড়াইচরিত মানস উপন্যাসখানি প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ এই দুই ভাগে বিভক্ত। তার মধ্যে আবার প্রথম চরণের মধ্যে রয়েছে 4খানি কাণ্ড এবং দ্বিতীয় চরণের মধ্যে রয়েছে 3খানি কাণ্ড। মোট 7খানি কাণ্ডতে কাহিনীখানা বিভক্ত। আমি এখন বলবো প্রথম যে কাণ্ড অর্থাৎ আদিকাণ্ডের কাহিনী বা আদিকাণ্ডের মধ্যে কি ঘটনা ঘটেছিল তার সংক্ষিপ্ত রূপ। এই কাহিনীর শুরু বিহারের পূর্ণিয়া জেলার তাতমাটুলি নামক স্থানকে কেন্দ্র করে। তাতমাটুলিতে যারা বসবাস করত তাদেরকে বলা হতো তাতমা। তাতমা তথা যারা তাঁত বস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত থাকতো তাদেরকেই মূলত এইরকম নামে ডাকা হতো। ঔপন্যাসিক বলেছেন, দেশলাইয়ের বাক্সের উপরে পা পড়ে গেলে যেমন হয়, অর্থাৎ সেটা দুমড়ে মুচড়ে যায়, পরে আবার সেইটিকে সোজা করবার চেষ্টা করলে ঠিক যেমন দেখতে হয়, এই তাতমাটুলির মানুষের বাড়িঘরদোরগুলোও সেই রকম। অর্থাৎ এখানকার অধিকাংশ মানুষই অত্যন্ত হতদরিদ্র এবং তাদের খড় বাঁশ ইত্যাদি দিয়ে যে বাড়িঘরদোরগুলো রয়েছে, মাথার উপরে যে একটা চাল রয়েছে সেইটাকে কোনো মতে নড়বড়ে আকারে তারা দাঁড় করিয়ে রাখে মাত্র। এই তাতমাটুলিতে পরিষ্কার কাপড় পরা লোক দেখলে কুকুরে ঘেউ ঘেউ করে। রামায়ণ এদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ধাংড়াটুলির সাথে তাতমাটুলির বিরোধ বরাবরের জন্য। যারা ধাংড়াটুলিতে বসবাস করে ধাঙড়রা, তারা বলে তাতমারা হলো নোংরা জানোয়ার। আবার তাতমারা বলে ধাঙড়রা হলো পূর্বক খ্রিস্টান, অর্থাৎ বোকা খ্রিস্টান। তাতমাটুলির বড় রাস্তার ধারে একটি অতি প্রাচীন অশ্বত্থ গাছ রয়েছে। সেই অশ্বত্থ গাছটির নিচে উঁচু মাটির ঢিবি রয়েছে, তাতে তেল এবং সিঁদুরের প্রলেপন দেখা যায়। সেইটি হলো এদের গোঁসাই, অর্থাৎ তাতমাদের গোঁসাই হলো এইটি, এবং এই স্থানটিকে গোঁসাই থান বা শুধু থান নামে সবাই পরিচয় করে থাকে। বৌকা বাওয়ার আস্তানা এই থানের কাছে। বৌকা বাওয়া বলতে বোবা সন্ন্যাসীকে বোঝায়। এই বৌকা বাওয়া একদিন শিশুকালে তার মায়ের সঙ্গে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াতো, কিন্তু হঠাৎ করে একদিন সে একটা চিমটে এবং একটা ত্রিশূল নিয়ে এই থানের গোড়ায় বসে পড়ে। তার কয়েকদিন পরে অনেক দিন আগে পড়ে যাওয়া বড় রাস্তার ধারের একটা পাকুড় গাছ, যার ডালপালা ইতিমধ্যেই লোকজন কাট করবার জন্য কেটে নিয়ে গেছে, কয়েকটা শিকড়কেও কেটে নিয়ে যেতে দেখা গেছে, সেই গাছটি হঠাৎ করে অর্ধেক অংশ দাঁড়িয়ে পড়ে এবং সকালে মানুষজন দেখতে পায় যে এই বৌকা বাওয়া সেই গাছটির চারপাশে হাত তুলে ঘুরছে। সেই থেকে বৌকা বাওয়া এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সফল একজন সন্ন্যাসী বলে খ্যাতি অর্জন করে। এরপরে আসি বাল্যকাণ্ডে। ঢোঁড়াইয়ের মা ছিল বুধনি, তার বাবাটা ছিল হাবাগোবা। ঢোঁড়াই জন্মগ্রহণ করার পর আঁতুড়ে মেয়েরা থাকাকালীন এরা মুসুরির ডাল খাওয়ায়। তাছাড়া সারা বছরে কেউ মুসুরির ডাল ছোঁয় না। এদের কাছে মুসুরির ডাল নাকি প্রচণ্ড গরম এবং খেলে নাকি গা জ্বালা দেয়। তাই সদ্য সন্তান প্রসব করা নারীকে এরা এটা খাওয়াতো। এক সন্ধ্যায় ঢোঁড়াইয়ের বাবা বুধনিকে ঢোঁড়াইয়ের যত্ন নিতে বলে এবং তার জন্য মুসুরির ডাল আনবে এই প্রতিশ্রুতি দিয়ে তামাশা দেখতে যায়। কিন্তু সেখান থেকে ফিরে আসবার সময় সে লণ্ঠন মার্কা সিগারেট কিনেছে, আরও নেশাদ্রব্য কিনেছে, আর বুধনির জন্য মুসুরির ডাল তার আনা সম্ভব হয়নি। কয়েকদিনের জ্বরে ভুগে ঢোঁড়াইয়ের বাপটা মরে যায়। প্রায় 1.5 বছর বুধনি বৈধব্য পালন করেছে। এরপরে ঢোঁড়াইয়ের বয়স যখন 3 বছর, একদিন সেই ঢোঁড়াইকে সে বৌকা বাবার কাছে বসিয়ে রেখে বাবুলালের বাড়ি চলে যায়। বাবুলাল এই বুধনিকে বিয়ে করতে রাজি হয়েছিল, কিন্তু সে 3 বছরে ঢোঁড়াইয়ের দায়িত্ব নিতে চায়নি। এরপর থেকেই ঢোঁড়াই বৌকা বাবার কাছেই বড় হয়েছে এবং জীবন সম্পর্কে সে সংগ্রাম করতে শিখেছে, পারিপার্শ্বিকতাকে সে নিজের চোখে দেখতে শিখেছে,
তার জীবনের অধ্যায় ক্রমশ পরিবর্তনের দিকে গেছে। এরপরে পঞ্চায়েত কাণ্ড। তাতমা সমাজের পঞ্চায়েত ব্যবস্থার যে রীতিনীতি তা এই কাণ্ডের মধ্যে প্রকাশ পেয়েছে স্পষ্টভাবে। সমাজের প্রভাবশালী ব্যক্তি মাহাতো এবং তার 4 জন সাগরেদ নায়েব কিভাবে গ্রামের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থাকে নিয়ন্ত্রণ করত তার বিশদ বিবরণ রয়েছে এই পঞ্চায়েত কাণ্ডতে। তাতমাদের পৈতে তথা উপনয়ন অনুষ্ঠান নিয়ে বিরোধ বাঁধলে ঢোড়াই তাদের পক্ষ অবলম্বন করে সাহসের পরিচয় দিয়েছে এবং লড়াইটাকে সে দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে সক্ষম হয়ে পরবর্তীকালে ঢোড়াই মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই আদর্শ অনুযায়ী জীবনটাকে বিভিন্ন শুভ কর্মের মধ্যে দিয়ে আগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে। এরপরে আসবো রামিয়া কাণ্ড, অর্থাৎ প্রথম চরণের এই 4খানি কাণ্ড, রামিয়া কাণ্ডই সেখানে শেষ। এরপরে তারপরে বলবো দ্বিতীয় চরণের কথা। ঢোড়াইয়ের জীবনে রামিয়া নামক নারীর আগমন ঘটে, প্রণয় সম্পর্ক গড়ে ওঠে এবং একসময় তাদের বিয়ে হয়। রামিয়া প্রচণ্ড চঞ্চল এবং সুন্দরী, কিন্তু রামিয়া এবং ঢোড়াইয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক খুব একটা সুখের হয়। রামিয়ার চরিত্র দৃঢ় ছিল না। রামিয়ার অবিশ্বাসী কর্মকাণ্ড ঢোড়াই মেনে নিতে পারেনি। মনের দুঃখে সংসার ছেড়ে দিয়ে ঢোড়াই দূর স্থানে পাড়ি দেয়। এই পরিণতির বশেই হয়তো ঢোড়াই একসময় রাজনৈতিক, সামাজিক ইত্যাদি সংগ্রামের পথে নিজেকে অংশগ্রহণ করাতে সক্ষমপর হয়েছিল এবং সেই পথে সে গিয়ে মানুষের কাছে 5 জনের একজন বলে নিজেকে পরিচিতও করতে পেরেছিল। অবশ্য ঢোড়াইয়ের বাপ, ঢোড়াই যখন শিশুকালে তার মায়ের কোলে শুয়ে থাকতো তখনই তার রূপ দেখে, তার গঠন দেখে এমন কথা বারবার বলেছে যে আমার ছেলে এত শিক্ষিত হবে যে ছেলের কাছে দূর দূরান্ত থেকে মানুষ করের খাজনার যে বিল, সেই বিল দেখাতে আসবে। অর্থাৎ মানুষের কাছে তখন অশিক্ষার কারণ হেতু যে সমস্ত সমস্যাগুলো বড় মাথা উঁচু করে দাঁড়াতো সেইগুলো এই ঢোড়াইয়ের মধ্যে দিয়ে একদিন সম্পন্ন হবে, তার বাপের এইটা স্বপ্ন ছিল। আর পরবর্তী সময়ে হয়তো ঢোড়াই তার জীবন ব্যক্তিত্ব দিয়ে সেই রকমই একটা আচরণের পথে অনেকটা এগিয়ে গেছে, এই কথা বলা যেতে পারে। এরপরে আসি সাগিয়া কাণ্ড। রামিয়ার সাথে বিচ্ছেদের পর ঢোড়াই যখন দূর স্থানে পাড়ি দেয়, এখান ওখান সময় অতিক্রান্ত করবার পরবর্তী সময়ে একসময় সাগিয়া নামক এক নারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তা সে এবং তার মা অত্যন্ত দুঃখ দারিদ্রতার মধ্যে বা পরিশ্রমের মধ্যে জীবন অতিবাহিত করত। তাদের কাছে ঢোড়াই অত্যন্ত তাৎপর্যময় হয় এবং ঢোড়াইকে তাদের পছন্দ হওয়ার জন্য তাদের আবাসনের মধ্যেই ঢোড়াইকে থাকতে দেয় এবং পরস্পরের মধ্যে কিছুদিনের মধ্যেই একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তাদের নিজেদের জমি ছিল এবং সেই জমিতে তারা তামাক চাষ করত। ঢোড়াই তার এই সাগিয়া এবং তার মায়ের সাথে সুন্দর পারিপাট্যের সঙ্গে সেই তামাক জমিতে পরিশ্রম করেছে এবং সেই তামাকের পাতা একদিন হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে উঠেছে, যা দেখে ঢোড়াইয়ের মন আনন্দে ভরে গেছে। কিন্তু অকস্মাৎ শীতকালের মধ্যেই শিলাবৃষ্টির প্রভাবে গাছের পাতাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দরুন ঢোড়াইয়ের মানসিকতা গেছে ভেঙে। কিন্তু সাগিয়া তাকে মনে জোর আনবার জন্য জানিয়েছে যে এই ছেঁড়া পাতাগুলো বাড়িতে যে তামাক ব্যবহার করা হয় সেই কাজেই লাগানো যাবে, ফলে সেখানে মন খারাপ করবার কিছু নেই। এইভাবে যখন তাদের জীবন চক্র ক্রমশ আগিয়ে চলছিল তখনই কিন্তু ঢোড়াইয়ের জীবনে এলো আবার এক বিপর্যয়। ঢোড়াই খেটে খাওয়া মানুষের অধিকার আদায় করবার জন্য যথোচিত সংগ্রাম চালিয়েছে জীবন ভোর। বিষ্কিন্ধার জমিতে তামাক চাষ করা শুধুমাত্র অর্থনৈতিক কারণে নয়, এই ভূমিকে সুন্দর ফুলে ফলে ভরিয়ে তোলবার মতো রাজনৈতিক চিন্তাভাবনা, সামাজিক এবং ঐতিহ্যগত একটা মনুষ্যত্বের ভাবনা কিন্তু ঢোড়াইয়ের মনের মধ্যে প্রকাশ পেয়েছে। ঢোড়াইয়ের জীবনের এই নতুন সুখও কিন্তু বেশি দিন সহ্য হলো না। একদিন সাগিয়া নাচ দেখাতে আসা একটা দলের প্রধানের সঙ্গে, যে হারমোনিয়াম বাজাতো, তার সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করে তাদের গরুর গাড়িতে করে পাড়ি দিয়েছে তাদের নতুন গন্তব্যে। মোসাম্মত ঢোড়াইকে বলেছে ফালকাহাটে তাদের নতুন গানের আসর বসবে, তাই সেখানে যেন ঢোড়াই অবশ্যই যায়, সেখান থেকে যেন সে সাগিয়াকে ফিরিয়ে আনে, কারণ মোসাম্মতের জীবনে সাগিয়া ছাড়া, তার কন্যা ছাড়া আর কেউ নেই। ঢোড়াই সেই কথা অনুযায়ী সাগিয়াকে আনবার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয় এবং গিয়ে দেখে সমস্ত দলটার জন্য সাগিয়া সেখানে রান্না বান্না করছে। যে হারমোনিয়ামওয়ালা সাগিয়াকে সঙ্গে করে নিয়ে গেছে তার মতামত প্রকাশ পেয়েছে এইভাবে যে কত যুবতী আমার গানের রঙ্গ শুনে আমার সঙ্গে চলে আসে, আবার তাদের জন্য দ্বার উন্মুক্ত থাকে, তারা যখন খুশি চলে যেতে পারে। এ তো সামান্য একটা বুড়ি মানুষ,
একে নিয়ে আমার অত মোহ নেই, তাই এ তার ইচ্ছে হলে নিজে চলে যেতে পারে, একে আমি সঙ্গে করে আনিনি, এ আমার সঙ্গে এসেছে ইত্যাদি। অনেক কথোপকথন করার পর যে ঢোঁড়াই রাজনৈতিক কথা, শিক্ষিত মানুষের মতো ব্যক্তিত্বপূর্ণ কথা সকলের কাছে শোনাতে পারে, সে কিন্তু আজকে সাগিয়ার কাছে এসে স্পষ্ট করে জানতে অসমর্থ হয়েছে যে সে তার সঙ্গে ফিরে যাবে কি না। অবশেষে সাগিয়ার সঙ্গে নানা কথা বলার পর যখন সে উঠে পড়েছে সেখান থেকে, সাগিয়া তাকে জানিয়েছে যে মাকে দেখো। এই কথা বলার পর ঔপন্যাসিক যে মন্তব্য এখানে প্রকাশ করেছেন তা মানুষের জীবনের মর্মাহত দিকগুলোকে উন্মোচিত করে দিয়ে যায়। ঔপন্যাসিক বলেছেন, ফাল্গুনেতে বান ডাকে, চোখের জল লুকোবার জন্য দুইজনেই আধারের দিকে মুখ লুকিয়ে নেয়। অর্থাৎ সাগিয়া এবং ঢোঁড়াই দুজনেই মর্মাহত, দুজনেই কষ্ট পেয়েছে প্রচণ্ড, কিন্তু কেউ কারো কাছে প্রকাশ করতে চায়নি, ধরা দিতে চায়নি। দুজনেই কেঁদেছে কিন্তু একে অপরকে লুকিয়ে। জীবনের এই অতি বাস্তব পর্যায়ভূমি মানুষের জীবনের কোন দিগদর্শনকে টেনে নিয়ে আসে, মানুষের জীবনের কোন বহিঃপ্রকাশকে ফুটিয়ে তোলে, সে কথা বলা বড়ই দুষ্কর। একেবারে শেষ কাণ্ডের নাম হলো লঙ্কা কাণ্ড। এই অংশের মধ্যে দিয়ে সমাজের সংঘাত, উত্তেজনা ও অশান্ত পরিবেশের চিত্রকে দেখানো হয়েছে। ঢোঁড়াই ও তার চারপাশের মানুষ জীবনের নানা সমস্যার সঙ্গে সংঘাত করে চলে, বিশেষ করে সামাজিক রাজনৈতিক সংঘাত, সামাজিক রাজনৈতিক অস্থিরতা। এই বিবাদকে ইঙ্গিত করেই এই অংশের নাম হয়তো হয়েছে লঙ্কা কাণ্ড। উপন্যাসখানি সমাপ্তির মাধ্যমে সতীনাথ ভাদুড়ী দেখিয়েছেন যে প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের ইতিহাস কোনো নির্দিষ্ট সীমায় আটকে থাকে না, তা এক মহাকাব্যিক ট্র্যাজেডিতে পরিণত হয়। এই ছিল উপন্যাসের কাহিনী। উপন্যাসের কাহিনীটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। উক্ত উপন্যাসখানির মধ্যে দিয়ে প্রাচীন ব্যবস্থাপনার মাধ্যমে যারা জীবন আচরণকে আগিয়ে নিয়ে চলে তাদের মধ্যেও যে জৈবিক প্রবাহ কত বৈচিত্র্যময় হয় এবং কোন দিক থেকে কোন দিকে মানুষের জীবন আগিয়ে যায়, আর কয়লার মধ্যেও যে হিরে থাকে তার নিদর্শন ঔপন্যাসিক এখানে প্রকাশ করেছেন। অশিক্ষিত এবং আদিবাসী সম্প্রদায়ের শাখার মধ্যে জীবনযাপন হওয়ার সত্ত্বেও, তাদের রক্ত দেহের মধ্যে প্রবাহিত হওয়া সত্ত্বেও একজন মানুষ যে কতটা পণ্ডিত প্রবর হতে পারে, তার আত্মিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে কতটা দৌরাত্ম্য প্রকাশ পেতে পারে, গান্ধীজির আন্দোলন, কংগ্রেসের ভারত রক্ষার যে প্রচেষ্টা, সেই সমস্ত ভাবনা বিকাশ ইত্যাদি তাঁর মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং সে সেই সমাজের স্তরে নিজেকে বাঁচিয়ে রাখবার, নিজেকে অবস্থান করাবার যে চেষ্টা চালিয়েছে, তার মধ্যে দিয়ে ঢোঁড়াই চরিত্রখানি আমাদের কাছে বিস্ময়ের নানান দিকভঙ্গিমাকে বাঁচিয়ে রেখে যায়। আমরা এখানে বলতে পারি যে পাঁকে পদ্মফুল হলো ঢোঁড়াই, এবং ঢোঁড়াই চরিত্রখানি ঔপন্যাসিক যেভাবে স্থাপন করেছেন তাতে করে এটাও দেখিয়েছেন যে মানুষ নিজের আত্মবলিদান দিয়ে সমাজ পরিশ্রুতির কাজে নিজেকে অংশগ্রহণ করায়, তার জীবন দুর্দশার প্রতিটি পথ যেন উন্মুক্ত হয়ে থাকে এবং সে কোথাও গিয়ে শান্তির প্রভাব, শান্তির বাতাবরণকে খুঁজে পায় না। তাই এই উপন্যাস থেকে আমরা ঢোঁড়াইয়ের আচরণ বা ঢোঁড়াইয়ের চরিত্র সম্পর্কে আমরা অবশ্যই জানব। ঢোঁড়াই চরিত মানুষের যে নামকরণ হয়েছে সেটা সম্পর্কে জানব। আমরা জানি তুলসীদাস রচিত রামচরিত মানস, সেখানে রামচন্দ্রের জীবন বৃত্তান্তের বা রামায়ণের কাহিনীর একটা নতুন প্রভাব বা রামায়ণের কাহিনীর অন্য ভাবনা প্রসূত একটা দিকভঙ্গিমা যেমনিভাবে সেই পুঁথিতে স্থান পেয়েছে, তেমনিভাবে সতীনাথ ভাদুড়ী কিন্তু তাঁর এই ঢোঁড়াই চরিত মানুষের মধ্যে দিয়ে ঢোঁড়াই নামক চরিত্রখানি কিভাবে রামজির ভক্ত হয়েছে এবং কিভাবে সে নিজেকে উৎসর্গ করে সমাজের শুভ মঙ্গল কামনায় ব্রতী হয়েছে তার দিকদর্শন দেখেছি। সুতরাং সেই দিক থেকে নামকরণের একটা ঐতিহ্য এবং সার্থকতা রয়েছে, এটা আমরা বলতে পারি। তাছাড়াও সমাজের কোন কোন বৈচিত্র্য এখানে দেখা গেছে, সেই সমাজের জীবন শিল্পের কথা উল্লেখ করো, ঢোঁড়াইয়ের চরিত্র কিভাবে ট্র্যাজিক পরিণতি পেয়েছে, এরকম 2-4টে প্রশ্নের কথা ভাবলে আর উপন্যাসের মূল কাহিনীর কথাটা তোমরা যদি বারবার শুনে মনে রাখবার চেষ্টা করো, যে কোনো প্রশ্ন আসুক না কেন লেখাটা খুব একটা তোমাদের কাছে অসম্ভব হবে না বলে আমি মনে করি। ভিডিও অনেক বড় হচ্ছে, সেই জন্য
এই ভিডিও এই বলে আমি এখানে শেষ করলাম। এর পরবর্তী তোমাদের পাঠ্যের বিভিন্ন ভিডিও আবার আনবার জন্য আমি প্রস্তুত আছি। তোমরা সেই ভিডিও দেখবার জন্য অপেক্ষায় থাকো। খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বলে এই ভিডিও শেষ করলাম।